সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি বিজ্ঞান বিষয়ের নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য শব্দ ও তরঙ্গ অধ্যায়টা শুরু করব। শব্দ ও তরঙ্গ। তরঙ্গ কথাটা বলার আগে আমরা একটা স্পন্দন গতি পড়েছিলাম। স্পন্দন গতি হলো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, আর স্পন্দন নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে একইভাবে অতিক্রম করে, সেটা হচ্ছে পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতি এক ধরনের স্পন্দন গতি, আমরা সেটা পড়েছিলাম। নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট বিন্দু দিয়ে একইভাবে অতিক্রম করে পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতি এক ধরনের স্পন্দন গতি, যেটা একটা নির্দিষ্ট বিন্দুর দুই পাশে স্পন্দিত হয়। তাহলে এই স্পন্দন গতিটা আমরা কোথায় দেখি? আমরা ঘড়ির পেন্ডুলামে দেখি। ঘড়ির পেন্ডুলাম যখন একবার ডানে যায় একবার বাঁয়ে যায়, নির্দিষ্ট বিন্দুকে স্থির অবস্থান থেকে একবার ডানে আবার স্থির অবস্থান অতিক্রম করে বাঁয়ে যায়, ডানে বাঁয়ে অতিক্রম করে। তাহলে স্পন্দনের ক্ষেত্রে আমরা বলতে পারি এই যে ডানে বাঁয়ে অতিক্রম করে, সেখান থেকে আমরা বলতে পারছি একটা পূর্ণ স্পন্দন হতে যে সময় নেয় সেটা হচ্ছে পর্যায়কাল বা দোলনকাল, যেটা আমরা পরে পড়ব। তার আগে আমরা তরঙ্গ কাকে বলে সেটা বলব। তরঙ্গ হচ্ছে একটা মাধ্যমের ভেতর দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় শক্তি পাঠানোর একটা প্রক্রিয়া, যেখানে মাধ্যমের কণাগুলো তার নিজের অবস্থানে স্পন্দিত হতে পারে কিন্তু সেখান থেকে সরে যাবে না। টিচার আবার বলছে শোনো, তরঙ্গ হচ্ছে একটা মাধ্যমের ভেতর দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় শক্তি পাঠানোর প্রক্রিয়া, যেখানে মাধ্যমের কণাগুলো তার নিজের অবস্থানে স্পন্দিত হতে পারে কিন্তু সেখান থেকে সরে যাবে না। টিচার এখানে লিখেছে, আবার একটু দেখো, একটা মাধ্যমের ভেতর দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় শক্তি পাঠানোর প্রক্রিয়া, যেখানে মাধ্যমের কণাগুলো তার নিজের অবস্থানে স্পন্দিত হতে পারে কিন্তু সেখান থেকে সম্পূর্ণ সরে যাবে না। অর্থাৎ জায়গা থেকে স্পন্দিত হবে কিন্তু সেটা স্থান পরিবর্তন করবে না। এই তরঙ্গের কিছু বৈশিষ্ট্য আছে। প্রথম হচ্ছে যান্ত্রিক তরঙ্গের জন্য মাধ্যমের প্রয়োজন। এই যে আমি তরঙ্গ বলছি, তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন। আমি যে কথা বলছি, আমার কথাটা একটা তরঙ্গ আকারে অন্যের কানে পৌঁছে দিচ্ছে, যেখানে বাতাস, এখানে বাতাস মাধ্যম হিসেবে কাজ করে। তরঙ্গের কণাগুলো নিজ অবস্থান থেকে স্পন্দিত হয় কিন্তু নিজের স্থান পরিবর্তন করে না। এই যে যেটা তরঙ্গের সংজ্ঞাতে বলেছিলাম, তরঙ্গের কণাগুলো নিজের জায়গা থেকে কাঁপতে থাকবে কিন্তু সেখান থেকে স্থান পরিবর্তন করবে না। তারপরে অবস্থা হচ্ছে তরঙ্গের শক্তি যত বেশি বিস্তার তত বেশি। যে তরঙ্গের শক্তি যত বেশি তার বিস্তার তত বেশি। আর অর্থাৎ তরঙ্গের ভিতর দিয়ে শক্তি এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। সেক্ষেত্রে তরঙ্গের বিস্তার শক্তিটা তরঙ্গের বিস্তারের বর্গের সমানুপাতিক। শক্তি তরঙ্গ বিস্তারের বর্গের সমানুপাতিক। বিস্তার যদি বেশি হয় শক্তি তত বেশি হবে। বিস্তার দ্বিগুণ হলে শক্তি হবে 4 গুণ, বিস্তার 3 গুণ হলে শক্তি হবে 9 গুণ। আমি বিস্তার এই ডেফিনিশন সংজ্ঞাগুলোতে আসবো। সব তরঙ্গেরই একটা বেগ থাকে, সেটা তার মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। সব তরঙ্গেরই একটা বেগ থাকে যা মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। যেমন বাতাসের শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ড, পানিতে শব্দের বেগ 1439 মিটার পার সেকেন্ড। এই যে বাতাস এবং পানিতে দুইটার মাধ্যমে শব্দের বেগ বিভিন্ন, তার মানে আমরা বলছি সব তরঙ্গেরই একটা বেগ থাকে যেটা মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। তরঙ্গের প্রতিফলন কিংবা প্রতিসরণ হয়। প্রতিফলন আমরা বলেছিলাম কোনো মাধ্যমে শব্দ বাধা পেয়ে ঠিক একই কোনো প্রতিফলনে বাধা পেয়ে আবার একই মাধ্যমে ফিরে আসা হচ্ছে শব্দের প্রতিফলন। কোনো প্রতিফলকে বাধা পেয়ে আবার একই মাধ্যমে ফিরে আসা হচ্ছে প্রতিফলন। আর প্রতিসরণ আমরা যদি কোনো প্রতিফলক ভেদ করে চলে যাওয়া, অপর মাধ্যমে চলে যায়, দুটো মাধ্যমের বিভেদ তোলে বাধা পেয়ে অন্য মাধ্যমে যখন চলে যায় সেটা হচ্ছে প্রতিসরণ। তরঙ্গের উপরিপাতন হয়, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা আমাদের পরবর্তী শ্রেণীতেও লাগবে। উপরিপাতন হচ্ছে দুটি ভিন্ন জায়গা থেকে দুটি তরঙ্গ এসে যখন হাজির হয় তখন তরঙ্গ একটাকে অপরটাকে উপরে তুলবে, অন্যটিকে নামানোর চেষ্টা করবে। দুটো ভিন্ন জায়গা থেকে, আমরা পানির ঢেউ একটার উপর যখন একটা এসে পড়ে তখন হয় ঢেউটা অনেক উঁচা হয়ে যায় অথবা ঢেউটা একদম নিচে নেমে যায়। একটা অপরটিকে উপরে তোলার চেষ্টা করে, এটাই হচ্ছে উপরিপাতন। উপরে তোলার চেষ্টা করবে অথবা একটা অপরটাকে নিশ্চয় করবে, দুটো ঢেউ যখন একটা যায়, এটাকে বলা হয় উপরিপাতন। এর ফলে
করে দিতে পারে। তার মানে তরঙ্গ কাকে বলে? তরঙ্গের বৈশিষ্ট্য। টিচার আবার বলছি, তরঙ্গ হচ্ছে মাধ্যমের ভিতর দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় শক্তি পাঠানোর একটা প্রক্রিয়া, যেখানে মাধ্যমের কণাগুলো তার নিজের অবস্থানে থেকে স্পন্দিত হতে পারে, সেখান থেকে সম্পূর্ণ সরে যাবে না। প্রথম বৈশিষ্ট্য যদি বলি, যান্ত্রিক তরঙ্গের জন্য মাধ্যমের প্রয়োজন। দ্বিতীয় বৈশিষ্ট্য, তরঙ্গের কণাগুলো নিজ অবস্থানে থেকে স্পন্দিত হতে পারে কিন্তু নিজের স্থান পরিবর্তন করে না। 3 নম্বর বৈশিষ্ট্য, তরঙ্গের শক্তি যত বেশি বিস্তার তত বেশি। আর অন্যভাবে যদি আমরা বলে থাকি, বিস্তার বেশি মানে শক্তি বেশি, এখানে হচ্ছে বিস্তারের বর্গের সমানুপাতিক। বিস্তারের বর্গের সমানুপাতিক। সব তরঙ্গেরই একটা বেগ থাকে যা মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে, অর্থাৎ এক একটা মাধ্যমে এক একটা তরঙ্গের বেগ এক এক রকম। তরঙ্গের প্রতিফলন কিংবা প্রতিসরণ হয়। প্রতিসরণ আমরা প্রতিফলনটা আগে পড়েছি। তরঙ্গের উপরিপাতন হয় আর এবং এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। উপরিপাতন হলো শব্দের, প্রতিসরণটা আমরা পরে পড়বো। তারপরে টিচার বলে যায় দুটো মাধ্যমের বিভেদ তলে বাধা পেয়ে যখন অন্য মাধ্যমে চলে যায় সেটা হচ্ছে প্রতিসরণ, আর একই মাধ্যমে ফিরে আসা হলো প্রতিফলন। আর উপরিপাতন হচ্ছে দুটো ভিন্ন জায়গা থেকে এক জায়গায় দুটো তরঙ্গ এসে যখন হাজির হয় তখন একটাকে অপরটাকে বাড়িয়ে দিতে পারে অথবা সম্পূর্ণ নিষ্ক্রিয় করে দিতে পারে, সেটা হচ্ছে উপরিপাতন। এবার আসো তরঙ্গের প্রকারভেদ। তরঙ্গের প্রকারভেদ। তরঙ্গ প্রধানত দু প্রকার। তরঙ্গ প্রধানত দু প্রকার। তরঙ্গ প্রধানত দু প্রকার। একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, প্রথমটা হলো অনুদৈর্ঘ্য তরঙ্গ, 2 নম্বর হলো অনুপ্রস্থ তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গ এবং অনুপ্রস্থ তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গ হলো এই যে আমি কথা বলছি, আমার কথাটা তোমার কাছে বয়ে নিয়ে যাচ্ছে বাতাস। সেই বাতাস কিভাবে যায়? সংকোচন প্রসারণের মাধ্যমে। অর্থাৎ মাধ্যমের কণাগুলো কম্পনের দিকের সাথে সমান্তরালে যখন অগ্রসর হবে তখন সেটা হবে অনুদৈর্ঘ্য তরঙ্গ। সংকোচন প্রসারণের মাধ্যমে যাওয়া মাধ্যমের কণাগুলো কম্পনের দিকের সাথে সমান্তরালে অগ্রসর হয়, সেটার নাম হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। আর শব্দ হচ্ছে এরকম অনুদৈর্ঘ্য তরঙ্গ। আর অনুপ্রস্থ তরঙ্গ, যেক্ষেত্রে মাধ্যমের কণাগুলো কম্পনের দিকের সাথে লম্বভাবে অগ্রসর হয়। আমার মনে রাখার সুবিধা হলো মাধ্যমের কণাগুলো কম্পনের দিকের সাথে লম্বভাবে অগ্রসর হলে সেটা হলো অনুপ্রস্থ তরঙ্গ। যেমন পানির তরঙ্গ হচ্ছে একটি অনুপ্রস্থ তরঙ্গ, পানির ঢেউ যেটা বলেছিলাম। তার মানে অনুদৈর্ঘ্য তরঙ্গ হচ্ছে সংকোচন প্রসারণের মাধ্যমে যাবে। সংকোচন প্রসারণ আবার সংকোচন আবার প্রসারণ। আর অনুপ্রস্থ তরঙ্গ হবে মাধ্যমের কণাগুলো কম্পনের দিকের সাথে লম্বভাবে যাবে। এটা হলো অনুদৈর্ঘ্য তরঙ্গ, এটা হলো অনুপ্রস্থ তরঙ্গ। মাধ্যমের কণাগুলো কম্পনের দিকের সাথে লম্বভাবে গেলে সেটা হলো অনুপ্রস্থ তরঙ্গ। অনুপ্রস্থ তরঙ্গ, পানির তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ, শব্দ তরঙ্গ। এই যে আমরা তরঙ্গ করলাম, এতে আবার কিছু রাশি রয়ে গেছে, তরঙ্গ সংশ্লিষ্ট কিছু রাশি, যেগুলো না বললেই নয়, যেগুলো না বললে আমরা পড়াটাকে ভালো করে বুঝতে পারবো না। প্রথম হলো, আমি পর্যায়ে গতি করেছিলাম। প্রথম হলো পর্যায়কাল, তারপরে হলো কম্পাঙ্ক। পর্যায়কাল, কম্পাঙ্ক, বিস্তার, দশা, তরঙ্গের বেগ,
এঁকে নিই, এতে যেটা বোঝাতে সুবিধা। আমি এই অনুপ্রস্থ তরঙ্গটা এঁকে নিই যেহেতু তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি পর্যায়কাল যদি বলা হয় তাহলে একটা পূর্ণ স্পন্দন হতে যে সময় নেয়। পর্যায়কাল আবার এখানে একটা পূর্ণ স্পন্দন সাম্যাবস্থা থেকে যাত্রা শুরু করে এদিকে গেল, আবার এদিকে নিচে নেমে এসে এখানে একটা পূর্ণ স্পন্দন। এখানে কিন্তু অর্ধ স্পন্দন এবং এইটুকু হচ্ছে পূর্ণ স্পন্দন। একটা পূর্ণ স্পন্দনের যে সময় নেয় সেটা হচ্ছে তার পর্যায়কাল। তার মানে পূর্ণ স্পন্দনের সময়টা হলো পর্যায়কাল। তাহলে কম্পাঙ্ক কাকে বলতে হবে? প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন দেয়, তার মানে প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন দেয় সেটা হচ্ছে কম্পাঙ্ক। তাহলে টি সেকেন্ডে সম্পন্ন হয় একটি স্পন্দন। সুতরাং 1 সেকেন্ডে সম্পন্ন হয় 1/2। একটি পূর্ণ স্পন্দনের সময় পর্যায়কাল, আর 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন দেয় সেটা হলো তার কম্পাঙ্ক। তার মানে কম্পাঙ্ক f সমান 1/t or ft equal to 1। ft equal to 1। এই যে ছোট জিনিসটা ft বা tf equal to আমি প্রমাণ করলাম 1। এটা হচ্ছে আমার কম্পাঙ্ক এবং পর্যায়কালের রিলেশন। টি সেকেন্ডে সম্পন্ন একটি পূর্ণ স্পন্দনের সময় পর্যায়কাল এবং 1 সেকেন্ডে যে কয়টি পূর্ণ স্পন্দন দেয় সেটা হলো তার কম্পাঙ্ক। বিস্তার হলো তরঙ্গ স্থির অবস্থান বা সাম্য অবস্থান থেকে, এই যে স্থির অবস্থান থেকে একদিকে সর্বাধিক যে দূরত্ব যাচ্ছে, এইদিকে বা এই স্থির অবস্থান থেকে এখানে সর্বাধিক যত দূরত্ব যায় সেটা হলো বিস্তার। এটা হলো, আমি যদি এটাকে লিখি, এটা হলো বিস্তার। স্থির অবস্থান বা সাম্য অবস্থান থেকে যে কোনো একদিকে সর্বাধিক যে দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে বিস্তার। দশা হলো যে কোনো দিকে যে কোনো মুহূর্তে গতির সাম্যক অবস্থা। আমি যে কোনো সময়, এখানে সময় এদিকে যদি সময় ধরি তাহলে যে কোনো সময়ে গতির যে অবস্থা, কণাটার যে অবস্থানটা থাকে সেটাই হলো তার দশা। যে কোনো মুহূর্তে, সেটা এটা যদি 1 সেকেন্ড হয়, এটা যদি 2 সেকেন্ড হয়, এটা যদি 3 সেকেন্ড হয়, যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে গতির যে সম্মুখ অবস্থা সেটা হলো তার দশা। তারপরে দেখো তরঙ্গের বেগ তো আমরা জানি একক সময়ে অতিক্রান্ত দূরত্বকে বেগ বলে। তাহলে তরঙ্গ একক সময়ে যতটুকু দূরত্ব অতিক্রম করে সেটা হলো তরঙ্গের বেগ। আরেকটা হলো তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য হলো তরঙ্গ একটি কম্পন সম্পন্ন হতে যে সময় লাগে। পূর্ণ স্পন্দনের সময়কে বলা হয় পর্যায়কাল। তাহলে একটি পূর্ণ স্পন্দনে তরঙ্গ যতটুকু দূরত্ব অতিক্রম করে, একটি পূর্ণ স্পন্দনে তরঙ্গ যতটুকু দূরত্ব অতিক্রম করে সেটাকে বলা হয় তার তরঙ্গ দৈর্ঘ্য। একটি কণার যে সময় লাগে পূর্ণ স্পন্দনে সেটা হলো তার পর্যায়কাল। সেই পূর্ণ স্পন্দনে যে সময় যতটুকু দূরত্ব অতিক্রম করে, এই যে একটা সাম্য অবস্থান থেকে যাত্রা শুরু করে এখানে আসলো, এখান থেকে আবার এখানে আসলো, এটা একটা পূর্ণ স্পন্দন। পূর্ণ স্পন্দনে তরঙ্গ যতটুকু দূরত্ব অতিক্রম করে সেটা হলো তার তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্যকে প্রকাশ করা হয় ল্যামডা দ্বারা, ছোট হাতের উল্টা y। তরঙ্গ দৈর্ঘ্যকে প্রকাশ করা হয় ল্যামডা দ্বারা। তাহলে আমরা তরঙ্গ, পর্যায়কাল, কম্পাঙ্ক, বিস্তার, দশা, তরঙ্গের বেগ, তরঙ্গ
এই জিনিসগুলো করতে পারি। তাহলে এই জিনিসগুলো যদি বলি, তাহলে পর্যায়কাল হলো একটা পূর্ণ স্পন্দনের সময়, কম্পাঙ্ক হলো প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন দেয় বিস্তার, যে কোনো একদিনে সর্বাধিক যতটুকু দূরত্ব অতিক্রম করে, দশা হলো যে কোনো মুহূর্তে গতির সক্ষম অবস্থা, তরঙ্গের বেগ, একক সময়ে তরঙ্গ যতটুকু দূরত্ব অতিক্রম করে, আর তরঙ্গ দৈর্ঘ্য একটি পূর্ণ স্পন্দনে তরঙ্গ যতটুকু দূরত্ব যায় সেটা হচ্ছে তার তরঙ্গের দৈর্ঘ্য। তার মানে প্রতি সেকেন্ডে যতটুকু দূরত্ব অতিক্রম করে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি তরঙ্গের বেগ v এবং তরঙ্গ দৈর্ঘ্যের একটা সম্পর্ক, v = f ল্যাম্ডা। ঠিক আছে, v = f ল্যাম্ডা। একক সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে সেটা হলো বেগ, আর একটি পূর্ণ স্পন্দনে যতটুকু দূরত্ব যায় সেটা হলো তার তরঙ্গ দৈর্ঘ্য। এবার যদি আসি তরঙ্গ কাকে বলে, তরঙ্গের বৈশিষ্ট্য, তরঙ্গ সংশ্লিষ্ট রাশিগুলো আমরা শিখলাম। এবার আসে আমাদের সবচেয়ে পরিচিত শব্দ তরঙ্গ ও শব্দ। এটা লিখেছিলাম তরঙ্গ ও শব্দ। শব্দে যদি আসি তাহলে আমরা জানি শব্দ এক প্রকার শক্তি যা আমাদের শ্রবণের অনুভূতি জাগায়। শব্দ হলো এক প্রকার শক্তি যা আমাদের শ্রবণের অনুভূতি জাগায়। সবচেয়ে পরিচিত যে উৎসের কথা বলে থাকি সেটা হচ্ছে এই যে আমি কথা বলছি, আমার কথাটাই শব্দের একটা উৎস, আমি অন্য কোথাও উৎস খুঁজতে যাবো না, আমার কথাটাই, সেই কথাটা তোমার কাছে নিয়ে যাচ্ছে বাতাস, বাতাস নিয়ে এখানে মাধ্যম হিসেবে কাজ করে। আমাদের যে ভোকাল কর্ড আছে সেই ভোকাল কর্ডের ভেতর কম্পনের ফলে শব্দ উৎপন্ন হয়। তাহলে আমরা একটু বলে থাকি ভোকাল কর্ড আমাদের ফুসফুসের থেকে বাতাস বের হওয়ার জন্য এবং ঢোকার জন্য উইন্ড পাইপ রয়েছে, এবং শব্দ সৃষ্টি করার জন্য রয়েছে ষড়যন্ত্র, যেখানে দুটো পর্দা ভালভের মতো কাজ করে। এই পর্দা দুটির নাম হচ্ছে ভোকাল কর্ড। এই আমরা যখন কথা বলি সেই ভোকাল কর্ডের কম্পনের ফলে শব্দ তৈরি হয়, এবং সেই শব্দটা তোমার বা অন্যদের কাছে বয়ে নিয়ে যাচ্ছে বাতাস। ভোকাল কর্ড, এখানে একটা ছোট প্রশ্ন আছে, সেটা হচ্ছে পুরুষের গলার স্বর মোটা হয়, নারী এবং শিশুদের গলার স্বর তীক্ষ্ণ হয় কেন? বয়স বাড়ার সাথে সাথে পুরুষের ভোকাল কর্ডটা শক্ত হয়ে যায়, কিন্তু নারী এবং শিশুদেরটা নমনীয় থাকে বলে তাদের গলার স্বর তীক্ষ্ণ থাকে। এবং গলার স্বর তীক্ষ্ণ কখন হবে? যখন কম্পাঙ্ক বেশি হবে। সে কারণে মেয়ে এবং নারী এবং শিশুদেরটা ভোকাল কর্ড নরম থাকে বলে তাদেরটা তীক্ষ্ণ হয়, পুরুষেরটা মোটা হয়ে যায় বলে, শক্ত হয়ে যায় বলে সেটা মোটা হয়ে যায়, এবং সেটা তখন পুরুষের গলার স্বর মোটা হয়ে যায়। এই যে আমি বললাম আমি কথা বললাম, তোমাদের কাছে শব্দ নিয়ে যাচ্ছে, শব্দ পৌঁছে নিয়ে যাচ্ছে, সেটা বাতাস। অর্থাৎ তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন, শব্দ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন। এখানে সুন্দর একটা পরীক্ষার কথা আছে, একটা বেলজার পরীক্ষা। বেলজার পরীক্ষা আমি চিত্রটা আঁকার চেষ্টা করতেছি, অত সুন্দর না হলেও হবে। বেলজার পরীক্ষায় আমি একটা বৈদ্যুতিক সার্কিট সম্পূর্ণ করলাম, এখানে একটা বৈদ্যুতিক ঘন্টা দিলাম। আমি যখন সার্কিটটা কমপ্লিট করব তখন দেখা যাচ্ছে এটা মুখটা বন্ধ করে দিলাম। আমি সার্কিটটা কমপ্লিট করলে এখানে বৈদ্যুতিক ঘন্টাটা বাজবে এবং আমি শব্দ শুনবো। এবার যদি পাম্প দ্বারা বেলজারের ভেতরে বাতাসটুকু আমি বের করে নিই, তাহলে দেখা যাবে এটা তো বন্ধ করে দিলাম, বেলজারের ভেতরে বাতাসটা বের করে দিলাম, ভেতরে ঘন্টাটা ঠিকই আঘাত করবে, কিন্তু আমরা বাইরে থেকে কোনো শব্দ শুনতে পাবো না। ঘন্টাটা কলিং বেলটাকে আঘাত করবে, কিন্তু বাইরে থেকে শব্দ শুনতে পাবো না। তার কারণ এটার ভিতরে বাতাস নাই বলে আমি শব্দ শুনতে পাইনি। অর্থাৎ শব্দ সঞ্চালনের জন্য যে মাধ্যমের প্রয়োজন তার একটা পরীক্ষা, সেটা হচ্ছে বেলজার পরীক্ষা। এই পরীক্ষাটা আমরা বলবো। আর সব ধরনের শব্দ কিন্তু আমরা শুনতে পাই না, আমাদের একটা লিমিটেশন আছে। সেই লিমিটেশন হচ্ছে 20 হার্টজ থেকে 20 কিলোহার্টজ। এইটুকু সর্বনিম্ন 20 হার্টজ এবং সর্বোচ্চ 20 কিলোহার্টজ পর্যন্ত আমরা শব্দ শুনতে পাই। এর কমও শুনতে পাচ্ছি না, এর বেশিও আমরা শুনতে পাচ্ছি না। আমাদের শ্রাব্যতার সীমা হচ্ছে লিমিটেশন 20 হার্টজ থেকে 20 কিলোহার্টজ। 20 হার্টজের নিচের শব্দকে বলা হয় শব্দতর বা ইনফ্রারেড, আর 20 কিলোহার্টজের উপরের শব্দকে বলা হয় শব্দোত্তর বা আল্ট্রাসাউন্ড।
তার মানে কিছু ছোট ছোট প্রাণী 20 হার্টসের নিচে শব্দ শুনতে পায়, যে কারণে ভূমিকম্প বা ঘূর্ণিঝড় বা যখন বলা হয় ভূমিকম্প হবে, ছোট ছোট প্রাণী, হাতি, এরা এই শব্দগুলো শুনতে পায়। ওরা 20 হার্টসের নিচে শব্দ শুনতে পায়। তখন দেখা যাবে দল বেঁধে প্রাণীর অবস্থান থেকে বোঝা যাবে কোনো প্রাকৃতিক বিপর্যয় আসতে পারে। তখন মানুষ সতর্ক হয় এবং কাজ করে যায়। তার মানে শব্দের সঞ্চালনের জন্য আমরা শুনতে পাই আমাদের লিমিটেশন 20 হার্টজ থেকে 20 কিলোহার্টজ, এবং এই শব্দ সঞ্চালনের জন্য যে মাধ্যমের প্রয়োজন তা একটা পরীক্ষা। এবার আসো শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য। শব্দ তরঙ্গের আমরা তরঙ্গের বৈশিষ্ট্য করেছিলাম, এবার শব্দ তরঙ্গের বৈশিষ্ট্যটা একটু বলবো। একটু মনোযোগ দিয়ে শোনো, লেখার দরকার নেই, আমি লিখছি না, তোমরা একটু শোনো। শব্দ যান্ত্রিক তরঙ্গ যা বস্তুর কম্পনের ফলে সৃষ্টি হয়। প্রথম হলো যান্ত্রিক তরঙ্গ, বস্তুর কম্পনের ফলে সৃষ্টি হবে। 2 নম্বর হলো স্থিতিস্থাপক মাধ্যমের প্রয়োজন, সঞ্চালনের জন্য বা চলাচলের জন্য মাধ্যমের প্রয়োজন। 3 নম্বর হলো শব্দ একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ, তার কারণ তরঙ্গ প্রবাহের দিক এবং কম্পনের দিক পরস্পর সমান্তরাল। 4 নম্বর শব্দের বেগ মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। কঠিন বায়বীয় মাধ্যমে শব্দের বেগ কম, তরল মাধ্যমে আরেকটু বেশি, কঠিন মাধ্যমে আরো বেশি। আর শব্দের বেগ মাধ্যমের তাপমাত্রা এবং আর্দ্রতার উপর নির্ভর করে। শব্দের বেগ মাধ্যমের তাপমাত্রা এবং আর্দ্রতার উপর নির্ভর করবে। শব্দের তীব্রতা অন্যান্য তরঙ্গের ন্যায় বিস্তারের বর্গের সমানুপাতিক। তীব্রতা বিস্তারের বর্গের সমানুপাতিক, বিস্তার যত বেশি হবে তীব্রতা তত বেশি হবে। আর যে কোনো তরঙ্গের মধ্যে প্রতিফলন, প্রতিসরণ এবং উপরিপাতন। প্রতিফলন হলো কোনো একটা মাধ্যম প্রতিফলকে বাধা পেয়ে একই মাধ্যমে ফিরে আসা, প্রতিসরণ হলো প্রতিফলকে বাধা পেয়ে দ্বিতীয় মাধ্যমে চলে যাওয়া, আর উপরিপাতন হলো দুটো তরঙ্গ যখন একসাথে হয়ে যায় একটা অপরটার উপর হয় বাড়িয়ে দিতে পারে না হয় কমিয়ে দিতে পারে, এটাই হচ্ছে উপরিপাতন। তার মানে শব্দ তরঙ্গের বৈশিষ্ট্যগুলো হতে বললাম। প্রথম হলো যান্ত্রিক তরঙ্গ, দ্বিতীয় হলো স্থিতিস্থাপক মাধ্যমের প্রয়োজন, 3 নম্বর হলো অনুদৈর্ঘ্য তরঙ্গ, 4 হচ্ছে বেগ মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে, 5 নম্বর হচ্ছে তাপমাত্রা এবং আর্দ্রতার উপর নির্ভর করে, 6 হচ্ছে তীব্রতা বিস্তারের বর্গের সমানুপাতিক, লাস্ট হলো প্রতিফলন, প্রতিসরণ এবং উপরিপাতন হয়। তো এই বৈশিষ্ট্যগুলো তরঙ্গ কাকে বলে, তারপরে শব্দ কাকে বলে, শব্দ সঞ্চালনের জন্য যে মাধ্যমের প্রয়োজন হয়, শব্দের আমরা কতটুকু পর্যন্ত শুনতে পারি, শব্দতর তরঙ্গ, শব্দোত্তর তরঙ্গ কাকে বলে, তারপরে কি করেছিলাম তরঙ্গের পর্যায়কাল, কম্পাঙ্ক, বিস্তার, দশা, তরঙ্গ দৈর্ঘ্য, শব্দের বেগ, এই রাশিগুলো আমরা একটু মনে রাখবো। আগামী ক্লাসে আমি প্রতিধ্বনিটা পড়াবো এবং শব্দের বেগের পার্থক্য কিছু গাণিতিক সমস্যা করানোর চেষ্টা করব। টিচার কিন্তু আজকে বলেছিলেন যে শব্দ অধ্যায়টা পড়বো, তোমরা যদি পড়ে আসতে তাহলে টিচারে বলার সাথে সাথে ধরতে পারবে। বলার অর্থ হলো যাতে তোমরা একবার বোঝো বা না বোঝো, রিডিংটা পড়ে আসো। টিচার যখন যে জিনিসটা তোমার বোধগম্য হবে না, টিচারের বলার সাথে সাথে সেটা তুমি বুঝতে পারবে। আজ তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।